আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এর অ্যাডভান্স ক্লাস। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য প্রি অ্যাডভান্স ক্লাস লারাভেল, রেস্ট এপিআই ও মাইক্রোসার্ভিস। আপনি মডার্ন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট মানে মডার্ন ওয়েব ডেভেলপমেন্টের ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে চান, লারাভেল দিয়ে পাওয়ারফুল কিছু এপিআই ডেভেলপ করতে চান। আপনার ওয়েব অ্যাপকে আপনি আরো বিভিন্নভাবে মাইক্রো আর্কিটেকচার ডিভাইস করে অ্যাফিলিয়েশনের মাধ্যমে আরো ইনক্রিজ করতে চান ইন্টারেস্ট, তাহলে এই অ্যাডভান্স ক্লাসটি আপনার জন্য। আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ার থেকে নিয়ে এসেছি লারাভেল, রেস্ট এপিআই ও মাইক্রো সার্ভিসের টপিকে প্রি অ্যাডভান্স ক্লাস, যেখানে আমরা ডিসকাস করব কিভাবে লারাভেল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনি স্কেলেবল, মেইনটেনেবল এবং মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। এবং আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন রাব্বিল হাসান ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ লার্ন উইথ রাব্বিল। রাব্বিল স্যারকে আমার ফ্লোর দেওয়ার আগে আমি একটু যদি পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে বলি যে কাইন্ডলি আপনারা ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন এবং আপনাদের জন্য চ্যাট বক্সটা ওপেন থাকবে, সো আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো চ্যাট বক্সে করবেন। আমি আর সময় না নিচ্ছি, আমি রাব্বিল ফ্লোর দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। Rabil bhai, I hope you can unmute the mic now. I have given you go. ওকে, থ্যাংক ইউ। আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন, আমাকে দেখতেও পাচ্ছেন। আজকের যে সেশন, এই সেশনে আমরা নাম্বার ওয়ান রেস্ট এপিআই নিয়ে আলোচনা করব। সেই সাথে যখন আপনি রেস্ট এপিআই ডেভেলপ করছেন, ডেভেলপ করার সময় বেশ কিছু ছোট ছোট একটু অ্যাডভান্স ফিচার আছে, যেই ফিচার্সগুলো আপনাদেরকে জানতেই হবে যে রেস্ট এপিআই ডেভেলপার। তো আপনি যদি খুব সিম্পলি লারাভেল একটা রেস্ট এপিআই ডেভেলপ করেন, আমি আপনাদের সাথে ডেফিনেটলি স্ক্রিন শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ছোট্ট করে যেটা করেছি, একটা লারাভেল প্রজেক্ট এখানে ক্রিয়েট করেই রেখেছি, হ্যাঁ, যাতে করে আপনাদেরকে ছোট ছোট কিছু ইনস অ্যান্ড আউটস এখানে আমি দেখাতে পারি। তো প্রথমত, যখন আপনি লারাভেলের ভিতরে ফার্স্ট একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন, এই প্রজেক্টের ভিতরে কিন্তু বাই ডিফল্ট লারাভেল টুয়েলভ থেকে অ্যাকচুয়ালি নট, তারও আগে থেকে এখানে বাই ডিফল্ট এপিআই রাউট বলে কোনো রাউট দেখতে পারবেন না। লারাভেল করেছে কি, লারাভেল দিয়ে যখন আপনি নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন, তখন বাই ডিফল্ট লারাভেল লারাভেল এপিআই এর যে ফিচার, এই ফিচারটা বাই ডিফল্ট লারাভেলের যে কোর বয়লার প্লেট, এই বয়লার প্লেটের ভেতরে কি হচ্ছে, থাকতেছে না। এখন যদি আপনি লারাভেল দিয়ে এপিআই ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে করতে হবে কি, এখানে লারাভেল এপিআই ইনস্টল করে নিতে হবে। সো কিভাবে আপনি লারাভেল এপিআই ইনস্টল করবেন, সেখান থেকে আমরা আমাদের যে জার্নিটা এখান থেকে শুরু করব। সো আপনি যদি একেবারেই ফার্স্ট টাইম একটা লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করেন, এখানে একদম আপনি ফাঁকা দেখতে পাচ্ছেন, নাথিং এলস, এখানে কিছু নাই। এখানে এপিআই ডেভেলপ করার জন্য কোনো এনভায়রনমেন্ট কিন্তু রেডি থাকে না। তো আপনি যদি এপিআই ডেভেলপ করতে যান, তাহলে সে লেটস আপনি লারাভেলের যে অফিসিয়াল ডকুমেন্টেশন, এই অফিসিয়াল ডকুমেন্টেশনে যদি যান, আপনি জাস্ট লারাভেল এপিআই লিখে যদি একটু সার্চ দেন, তাহলে হবে কি, লারাভেলের যে অফিসিয়াল ডকুমেন্টেশন, এই অফিসিয়াল ডকুমেন্টেশনে আপনি লারাভেল এপিআই এর জন্য দেখবেন পিস এই কি বলে, এখানে এপিআই এর জন্য আলাদা একটা ইনস্টলেশন প্রসেস তারা করে দিয়েছে। তো কেন আলাদা ইনস্টলেশন প্রসেস এপিআই এর জন্য করে দিয়েছে, এটা পড়ার পেছনে কারণ হচ্ছে, আপনি যখন লারাভেল দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, তখন আপনি এপিআই ডেভেলপ করতেও পারেন, নাও করতে পারেন, আবার মনোলিথ অ্যাপ্লিকেশনও ডেভেলপ করতে পারেন। আপনার যদি লারাভেলের যে অফিসিয়াল ডকুমেন্টেশন, এই অফিসিয়াল ডকুমেন্টেশনে জাস্ট পিএসপি আর্টিসান ইনস্টল এপিআই, বা আপনি জাস্ট গুগলেই যদি সার্চ করেন একটুখানি যে পিএসপি আর্টিসান ইনস্টল ইনস্টল এপিআই, তাহলেই এপিআই ইনস্টলেশনের যেই ডকুমেন্টেশনটা, এই ডকুমেন্টেশনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা একটু ইনস্টলেশন প্রসেসটা দেখি, যে এখান থেকে আমরা ধীরে 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 আমাদের যে লারাভেলের আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর দিকে আমরা চলে যাব। তো লারাভেল 12-তে যখন আপনি এপিআই এখানে ইনস্টল করবেন, এপিআই মডিউল ইনস্টল করবেন, তখন লারাভেল করে কি, এপিআই ডেভেলপ করার জন্য এপিআই রাউটিং থেকে শুরু করে আপনার এই যে এই কমান্ডটা, হ্যাঁ, পিএসপি আর্টিসান ইনস্টল এপিআই,
দ্যাট ইজ দ্য কমান্ড। ওকে, সো এই কমান্ডটা অফিসিয়াল ডকুমেন্টেশনের মধ্যে আপনি পেয়ে যাবেন, যে পিএসপি আর্টিসান ইনস্টল এপিআই। তো চলেন আমরা সেখান থেকে আমাদের যে যাত্রাটা, সেই যাত্রাটা শুরু করি। তাহলে একদম ফ্রেশ অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা করলাম কি, এখানে কি ইনস্টল করব, এপিআই ইনস্টল করব। তাহলে আপনি জাস্ট পিএসপি আর্টিসান আর্টিসান ইনস্টল ইনস্টল এপিআই, জাস্ট এতটুকু লিখলেই হবে। কি আপনার প্রজেক্টের ভিতরে লারাবেল এপিআই ডেভেলপ করার জন্য, জাস্ট এতটুকু হলেই হবে। কি লারাবেল এপিআই ডেভেলপ করার জন্য যেই জিনিসপত্রগুলো দরকার, লারাবেল করবে কি আপনার অ্যাপ্লিকেশনের ভেতরে সেই জিনিসপত্রগুলো প্রোভাইড করে দেবে। সো আমি একটু বানানটা ঠিক করে নেই। উহ, আমাকে শুনতে বা হচ্ছে দেখতে যদি কোনো প্রবলেম হয় তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন। এখন এই টার্মিনাল কমান্ডটা আপনি যদি লারাবেলের যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন আপনি এটা। হ্যাঁ, জাস্ট সার্চ ফর ইট, ডকুমেন্টেশনের ভেতরেই আপনি এপিআই ইনস্টলেশনের বিষয়গুলো পেয়ে যাবেন। তো তার আগে কি ছিল, এই যে ইনস্টল এপিআই এই টার্মিনাল কমান্ডটা। হ্যাঁ, তার আগে কি ছিল লারাবেলে, তার আগে ছিল না লুমেন, অনেক 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 আগে লুমেন ছিল। লারাবেল লুমেন। এখন লারাবেল লুমেন আর কন্টিনিউ হয় না। কেন কন্টিনিউ হয় না? কেননা লারাবেল লুমেনের যে বিষয়গুলো সেগুলো অলরেডি চলে আসছে। দ্যাটস ওয়াই আপনি যখন লুমেনে দেখবেন লারাবেল ইনিভেলেক্সের পরে লুমেনের আর কোনো আপডেট আসেনি। তো আমরা করি কি, চলেন আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে আমরা যে এপিআই ফিচার আছে সেই এপিআই ফিচারটা প্রথমে নিয়ে নিই। দেন আমি একটা এপিআই ইন পয়েন্ট তৈরি করে সেখান থেকে ছোট 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 আরও বেশ কিছু ইনস অ্যান্ড আউটস আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আমাদের এপিআই যখন ইনস্টল হয়, দেখেন লারাবেলের মধ্যে আপনি শুরুতে করলেন কি, এপিআইটা ইনস্টল করে ফেললেন। দ্যাট ইজ আওয়ার টু ডু লিস্ট নাম্বার 1। এখন একদম সিম্পলি যদি আপনি দেখেন তাহলে কি হচ্ছে, এখানে রাউটসটাকে একটু রিলোড দেন, বা যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাকে একটু রিলোড দেন আপনি। আমরা একটু প্রজেক্টটাকে রিলোড দিয়ে নেই। এতক্ষণে আমাদের ইনস্টলেশন সম্ভবত শেষ হয়ে যাওয়ার কথা। ও, এখনো আমাদের ইনস্টলেশন শেষ হয়নি। আচ্ছা, এখানে আমরা ইয়েস করে দিচ্ছি। ওকে ফাইন, ইনস্টলেশন শেষ হয়ে গেছে। এবার যদি আমরা একটু প্রজেক্টটাকে, আমি প্রজেক্টটাকে ক্লোজ করে আবার একটু রান করতে চাই, আপনি দেখবেন এখানে রাউটসের মধ্যে যে ফাইল ফোল্ডার, এই ফাইল ফোল্ডারের মধ্যে এপিআই.পিএইচপি নামে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন লারাবেল দিয়ে এপিআই ডেভেলপ করতে গেলে আপনার কি লাগবে ভাই? এপিআই ডেভেলপ করতে গেলে আপনার এপিআই রাউট এটা লাগতেছে, প্লাস আপনার লাগতেছে হচ্ছে কন্ট্রোলার, প্লাস লাগতেছে আপনার হচ্ছে মডেল, দেন আপনার লাগে হচ্ছে মিডলওয়্যার। এপিআই ডেভেলপ করতে গেলে মোটামুটি এই কয়েকটা বিষয়ের প্রয়োজন হয়। যে আপনি করবেন কি, মডেল দিয়ে আপনি ডাটাবেজের একটা করে সেট তৈরি করবেন, মিডলওয়্যার দিয়ে এপিআই এর ভেতরে যদি কোনো অথেন্টিকেশন, অথরাইজেশন, সিকিউরিটির বিষয় থাকে সেগুলোকে ম্যানেজ করবেন, কন্ট্রোলার থেকে রাউটের আপনি ডাটাগুলো টেনে নেবেন। সো এটা একদম খুব সিম্পল একটা ওয়ে। যে ঘটনাটা কি ঘটে, আমরা যদি এটাকে একটু সিম্পলভাবে একটা সিকোয়েন্স করে লিখি, একটা এপিআই রাউটের রিকোয়েস্ট প্রথমে হয় কি, এপিআই রাউট একটা রিকোয়েস্ট প্রথমে এইখানে যায়, এইখান থেকে রিকোয়েস্টটা এপিআই রাউট থেকে চলে যায় কার কাছে, চলে যায় আসলে হচ্ছে মিডলওয়্যারের কাছে। আমাদেরকে সিকোয়েন্সটা বুঝতে হবে। একটু ভেতরে ডিপ ডাইভ করতে গেলে আমাদেরকে সিকোয়েন্স বুঝতে হবে। মিডলওয়্যার থেকে যায় কার কাছে, কন্ট্রোলারের কাছে। দেন কন্ট্রোলারের সাথে হয় কি, কোনো মডেল থাকলে সেই মডেল অ্যাটাচড হয়ে ফাইনালি ফাইনালি হয় কি, এই কন্ট্রোলার থেকে যেটা রিটার্ন হয় সেই রিটার্নটাই আমরা আসলে ফাইনাল একটা রেসপন্স হিসেবে পাই। অর্থাৎ এখানে যে রিকোয়েস্ট রেসপন্সের ফ্লো, এই ফ্লোটা অনেকটা এরকম, যে আপনি কোনো একটা এপিআই ইন পয়েন্টে যদি রিকোয়েস্ট দেন, তাহলে সেই রিকোয়েস্টটা কি হবে, এপিআই রাউট হয়ে ঘুরে, সেটা মিডল হয়ে ঘুরে কন্ট্রোলার দিয়ে ঘুরে মডেল হয়ে ঘুরে কন্ট্রোলার যেটা রিটার্ন করবে আপনি ফাইনালি সেটাই রেসপন্স হিসেবে পাবেন। এখন লারাবেলের মজাটা হচ্ছে কি, একটা এপিআই ম্যানেজ করার জন্য রিকোয়েস্ট এবং রেসপন্সের যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টসই লারাবেলের ভেতরে আছে। এগুলো ম্যানুয়ালি কোনোটাই তৈরি করতে হয় না। তো সেগুলো তো আছে আছে, এগুলো ছাড়াও কি আছে, লারাবেলের ভেতরে এই এপিআই ম্যানেজ করার জন্য আরও অ্যাডভান্স ফিচার আছে, যেই ফিচারগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। আজকে তো আমাদের একটা ছোট্ট ওয়েবিনারের মধ্য দিয়ে নিশ্চয়ই আমরা পুরো রেস্ট এপিআই ডেভেলপমেন্টও শিখে যাব না, আবার অ্যাডভান্সও হয়ে যাব না। আমরা এই যে লারাবেল এপিআই ডেভেলপমেন্টের একেবারেই
শুরুর ফ্লো থেকে শুরু করে ধীরে 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 আরও কি কি ফিচার্স আছে এই এপিআই ডেভেলপমেন্টের জন্য, যেটা লারাবেল আপনাকে প্রোভাইড করে, যেটার মাধ্যমে আপনি অ্যাডভান্স লেভেলে রেস্ট এপিআই ডেভেলপ করতে পারেন, সেই বিষয়গুলোকে আমরা এক্সপ্লোর করব। নাম্বার 3, এখন ধরেন একটা ছোট্ট এপিআই আপনি বানাবেন। তাহলে জাস্ট একটা ছোট্ট এপিআই বানানোর জন্য সে ধরেন আমি একটা কন্ট্রোলার বানিয়ে নিচ্ছি আগে। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। সে আমার কন্ট্রোলারের নাম হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। প্রোডাক্ট কন্ট্রোলার নামে একটা প্রোডাক্ট কন্ট্রোলার বানিয়ে নিলাম। একটা মডেল বানিয়ে নিচ্ছি, পিএসপি আর্টিসান মেক মডেল। সে আমার মডেলের নামও হবে কি প্রোডাক্ট। ওকে ফাইন। এখন একটু চলে আসি, যেই ফ্লোটা এখানে আপনাদেরকে দেখালাম এই ফ্লো অনুসারে চলেন আমরা একটা আগে এপিআই রিকোয়েস্ট রেসপন্স দেখে নিই। তারপরে ওই রিকোয়েস্ট রেসপন্সের মাঝখানে আরও অ্যাডভান্স ফিচার্স কি কি থাকতে পারে, সেগুলোর কাজ কি, সেগুলোর সাথে আমরা পরিচিত হব। তো এখান থেকে আমি চলে যাচ্ছি, আহ, কোথায় চলে যাব, একদম কন্ট্রোলারে চলে যাচ্ছি। ওকে ফাইন। তো চলেন এখান থেকে আমি একটা সিম্পল এপিআই বানাবো, যে এপিআই করবে কি আমার প্রোডাক্টের লিস্ট রিটার্ন করবে। তাহলে আমি এখানে ফাংশন দিয়ে দিলাম, একটা ফাংশনের নাম দিয়ে দিলাম হচ্ছে প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্ট, এই প্রোডাক্ট লিস্ট করবে কি, সে আমার যেই প্রোডাক্টগুলো আছে ডাটাবেজের মধ্যে সেই প্রোডাক্টগুলোকে সে রিটার্ন করবে। তাহলে আমাদের যে প্রোডাক্ট মডেল আছে সেই প্রোডাক্ট মডেল থেকে সবগুলো প্রোডাক্টকে ধরেন আমি এখান থেকে রিটার্ন করে দিলাম। এখন খুব সিম্পলি একটা এপিআই যখন আমরা বানাই, তখন এই রাউটিংটাকে কোথায় অ্যাড করি, এপিআই রাউটের ভেতরে। তো এপিআই রাউটের ভেতরে রাউট কিভাবে তৈরি করে, রাউট গেট সে, আমি এই এপিআই এর নাম দিয়ে দিচ্ছি প্রোডাক্ট লিস্ট মনে রাখার জন্য। এখানে আমরা করলাম কি, আমাদের যে প্রোডাক্ট কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারের ক্লাসটাকে টান দিয়ে নিলাম, এবং এই যে কন্ট্রোলারের ক্লাসটাকে এখান থেকে আমরা টান দিয়ে নিয়েছি, এই যে কন্ট্রোলারের ক্লাসটাকে ইম্পোর্ট করে নিয়েছি, এই কন্ট্রোলারের ক্লাস থেকে আমরা করব কি বলেন, ওই যে আমাদের মেথডের নাম কি প্রোডাক্ট লিস্ট, এই প্রোডাক্ট লিস্টটাকে আমরা নিয়ে নেব। এখন লারাবেল করে কি, বাই ডিফল্ট এপিআই রাউটিং স্ল্যাশ এপিআই একটা প্রেফিক্স অ্যাড করে নেয়। এখন যদি লারাবেলের এই প্রজেক্টটাকে আমরা রান করি পিএসপি আর্টিসান সার্ভ টার্মিনাল কমান্ড দিয়ে, তাহলে কি হচ্ছে, আমাদের লারাবেল প্রজেক্টটা লোকাল হোস্টে রান হয়ে যাচ্ছে, তাই না? সো এপিআই আমরা কিন্তু ব্রাউজার দিয়ে টেস্ট করি না, এপিআই টেস্ট করি কি দিয়ে, পোস্টম্যান দিয়ে। পোস্টম্যানে গেলাম, তাহলে আমরা করব কি স্ল্যাশ এপিআই স্ল্যাশ, এখানে আমাদের কি হবে, এই যে প্রোডাক্ট লিস্ট। তাহলে আমরা এটা একটা কল মারি, আগে কল মেরে দেখি যে আমাদের এপিআইটা কাজ করে কিনা। তাহলে দেখেন এই যে ডাটাবেজে আমার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের যে লিস্ট, সেই লিস্টটা চলে আসছে। সো এখানে লারাবেলের একটা মজার বিষয়, লারাবেলের একটা মজার বিষয় সেটা হচ্ছে, এটা আমি লারাবেলের একটা অ্যাডভান্স ফিচার হিসেবেই ধরবো, যে লারাবেল তার যে এপিআই রেসপন্স, এপিআই রেসপন্স, এই এপিআই রেসপন্সটাকে সে করে কি, অটোমেটিক্যালি অটোমেটিক্যালি সেটাকে সে জেসন ফরম্যাটেই দেয়। কেননা এপিআই সব সময়ই আসলে হয় কি, এপিআই সব সময়ই আপনার জেসন ফরম্যাটেই কাজ করে। বিষয়টা কেমনভাবে কাজ করে, আপনি কোনো একটা এপিআই থেকে যখন একটা রেসপন্স নেন, অনেক 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 আগে, আহ, হ্যাঁ ডেফিনেটলি অনেক 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 আগে এরকম এপিআই ছিল যারা জেসন রেসপন্স দিত না, এক্সএমএল রেসপন্স দিত, বাট লারাবেল সবসময় জেসন রেসপন্স দিচ্ছে। এখনকার এপিআইতে সব জেসনই ইউজ হয়। এখন চলে আসি আমরা, এই যে একটা এপিআই আমরা বানাইলাম, এখন এই এপিআই এর ভিতরে আমরা কি কি অ্যাডভান্স ফিচার অ্যাপ্লাই করতে পারি, ডেভেলপার থেকে ধীরে 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 মিড প্লাস লেভেলের দিকে আমাদেরকে নিয়ে যাবে। এর জন্য আমরা কি করতে পারি, প্রথমত আমাদেরকে জানতে হবে এপিআই ভার্সনিং। এপিআই ভার্সনিং এই ফিচারটা আমাদেরকে প্রথমত বুঝতে হবে। কেননা যখন আপনি একটা এপিআই ডেভেলপ করেন, ধরেন সোর্স কোডের যেরকম ভার্সন থাকে, এপিআই এরও সেরকম আলাদা আলাদা ভার্সন থাকে। তো ধরেন এই যে প্রোডাক্ট লিস্ট নামে একটা এপিআই আমি তৈরি করেছি, এটার ভার্সন কত, 1 না 2 না 3, আমরা কিন্তু এখানে কোনো কিছুই বুঝতেই পারতেছি না যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ভার্সন। তাহলে এই যে এপিআইটা আমরা এখানে ডেভেলপ করলাম, একটা প্রোডাক্ট লিস্ট একটা এপিআই ডেভেলপ করলাম, সো এই এপিআইটাকে আমি কিভাবে ভার্সনিং করব। হ্যাঁ, সে আমি এখানে করতে চাই কি, ভার্সন 1 করতে চাই বা ভার্সন 2 করতে চাই, বা ধরেন এই এপিআই দুটো এপিআই আছে এখানে। এখন
ভার্সনিং করার জন্য আপনি এভাবে রাউটিং ইন পয়েন্টের ভেতরে এভাবে বলে দিতে পারেন যে এটা হচ্ছে ভার্সন ওয়ানের। এভাবে এখানে আপনি ডিরেক্টলি বলে দিতে পারেন যে হচ্ছে এটা হচ্ছে ভার্সন টু এর। এখন ধরেন আমি যদি এখান থেকে বলি যে একটা হচ্ছে আমার ভার্সন ওয়ানের এপিআই, একটা হচ্ছে আমার ভার্সন টু এর এপিআই, তাহলে একটা বলে দিলাম ভার্সন ওয়ানে, তাহলে ভার্সন ওয়ান থেকে আমার একরকম রেসপন্স আসতে পারে, সে আমার ভার্সন টু আর একটা ভার্সন টু থেকে আমার অন্য রকম রেসপন্স আসতে পারে। কারণ এইভাবে ম্যানুয়ালি আমরা ভার্সন ওয়ান ভার্সন টু এভাবে না লিখে আমরা করতে পারি কি এখানে প্রেফিক্স অ্যাড করে দিতে পারি। এখন ভার্সন ওয়ানে তো অনেক এপিআই আমাদের থাকতে পারে। সো আমরা যখন আরেকটু সামনের দিকে কাজ করবো এপিআই ভার্সনিং এর জন্য আমরা এভাবে ভার্সন ওয়ান স্ল্যাশ অথবা ভার্সন টু স্ল্যাশ এভাবে ইউজ করতে পারি। অথবা বারবার 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 ভার্সন ভার্সন লিখতে লিখতে নিশ্চয়ই বিরক্ত হয়ে যাবেন আপনি। এই জন্য আপনি আলাদা আলাদা ভার্সনের জন্য আলাদা আলাদা প্রেফিক্স ইউজ করতে পারেন। সে ধরেন আপনার এই এপিআইটা হচ্ছে ভার্সন ওয়ানের, তাহলে আপনি কীভাবে প্রেফিক্স ইউজ করবেন? জাস্ট আপনি একটা রাউট গ্রুপ তৈরি করে নেবেন। সে এখানে রাউটের প্রেফিক্স প্রেফিক্স এখানে প্রেফিক্স আমি বলে দিচ্ছি যে কত, সে প্রেফিক্স হচ্ছে ভার্সন ওয়ান। তাহলে এইখানে আমি একটা রাউট গ্রুপ তৈরি করে নিলাম। এই রাউট গ্রুপের ভেতরে সে আমি এই এপিআইটাকে ঢুকাই দিলাম, এটাকে ঢুকাই দিলাম এইটাকে। তাহলে অটোমেটিক্যালি হবে কি, এর নামের সামনে ভার্সন ওয়ানটাও অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। আবার যদি ধরেন আমি আরেকটা এপিআই তৈরি করি এখানে ভার্সন টু, সে আমার হচ্ছে এটা ভার্সন টু, এই এপিআইটারই আলাদা আরেকটা ভার্সন ভার্সন টু। তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে কি, এর মধ্যে যতগুলো এপিআই তৈরি করবো তার প্রেফিক্সের সামনে ভার্সন ওয়ান যুক্ত হয়ে যাবে, ভার্সন টু যুক্ত হয়ে যাবে। তাহলে ভার্সন টু কাজ করছে, প্রেফিক্স ভার্সন ওয়ান এই প্রেফিক্সও দেখেন কাজ করছে। সো এপিআই ভার্সনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ রেস্ট এপিআই ইউজিং লারাবেল অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো কিছুর জন্য সেটা হতে পারে। এরপরে আমরা চলে আসি আরেকটা মজার ফিচার, সেটা হচ্ছে এপিআই রেসপন্স ক্যাশ করা। কারণ আপনি যতবার এখানে এপিআই কল করেন ততবার হয় কি ডাটাবেজে গিয়ে কুইরি চলে। এখানে যতবার দেখেন, যতবার আপনি এখানে বাড়ি মারতেছেন ততবার হচ্ছে কি, যতবার বাড়ি মারতেছেন ততবার কিন্তু এই ডাটাবেজে গিয়ে আপনার এপিআই হিট করতেছে, ততবার ডাটাবেস থেকেই কিন্তু ডাটাগুলো বারবার এখানে সিঙ্ক হয়ে হয়ে আসতেছে। তো আপনি এখানে করতে পারেন কি, যে হচ্ছে লারাবেলের যে ডিফল্ট ক্যাশিং মেকানিজম আছে সেখানে আপনি করতে পারেন কি, এই রেসপন্সটাকে এরকম না রেখে এভাবে যদি রেখে দেন রেসপন্সটাকে, তাহলে হবে কি এই রেসপন্সটা বারবার ডাটাবেসকে ডিস্টার্ব করবে। এটা বারবার কিন্তু ডাটাবেস থেকেই ফেচ হয়ে আসতেছে, এই যে বারবার ডাটাবেস থেকে ফেচ হয়ে আসতেছে। প্রমাণ কি, যেরকম ধরেন ওই যে সবার উপরে যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের নাম হচ্ছে ধরেন iPhone 14 Pro। তাহলে এই যে বাড়ি মারলাম, যতবার বাড়ি দিচ্ছি ডাটাবেস থেকে iPhone 14 Pro হয়েই কিন্তু সেটা আসতেছে। আমি যদি এই প্রোডাক্টের ডাটাবেজে টেবিলটা দেখি দেখেন, তাহলে সবার প্রথমে প্রোডাক্টের নাম কি iPhone 14 Pro। এখন আমরা যদি এখানে সে iPhone 14 Pro কে সে 14.1 Pro করে দেই, চেঞ্জ করে দেই যদি আমরা, দেখেন এখানে চেঞ্জটা হয়ে যাচ্ছে 14.1। কেন হচ্ছে? কারণ ডাটাবেস থেকেই তো সে বারবার ডাটাবেসটাকে ফেস করে নিয়ে আসতেছে। সো আমরা করতে পারি কি, এপিআই এর লোডিং টাইম বা এপিআই রেসপন্স, আমি এখানে লিখছি রেসপন্স টাইম মিনিমাইজ করার জন্য, এপিআই রেসপন্স টাইম মিনিমাইজ করার জন্য আমরা করতে পারি কি, আমরা এপিআইকে ক্যাশ করতে পারি, রেসপন্সকে ক্যাশ করতে পারি, রেসপন্স রেসপন্স ক্যাশ করতে পারি। সো রেসপন্সকে আপনি ক্যাশ করবেন কি করে? ধরেন আমি আরেকটা এপিআই বানাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, এটার নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট লিস্ট 2। আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আরেকটা এপিআই বানাচ্ছি আমি। এই এপিআইটা আমি হচ্ছে ভার্সন 3, ধরেন আমার এটা দেখা হলো ভার্সন 3। তাহলে এর প্রেফিক্সের নাম দিয়ে দিলাম হচ্ছে ভার্সন 3, মেথডের নাম হচ্ছে প্রোডাক্ট লিস্ট 2। এখানে প্রোডাক্ট লিস্ট 2 নামে একটা মেথড আমি নিয়েছি। আজকের এই ক্লাসটা যারা আপনারা লারাবেল ডেভেলপার মানে লারাবেল শিখছেন কিংবা লারাবেল অল্প অল্প জানেন তাদের বুঝতে সুবিধা হবে। বাট যারা একেবারে আপনারা নিউবি তাদের জন্য আজকের ক্লাসটা বুঝতে একটু অসুবিধা হবে। কেননা আজকে আমি ধরেই নিয়েছি যে আপনারা অলরেডি লারাবেল পারেন, আমরা ধরেই নিয়েছি যে আপনি অলরেডি লারাবেল পারেন, আমি ধরেই নিয়েছি এটা। দ্যাটস ওয়াই সেটার ভিতরে আরও যে টুকিটাকি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। তাহলে খেয়াল করে দেখেন, এটার নাম দিয়েছিলাম কি প্রোডাক্ট লিস্ট 2, 2 নম্বর প্রোডাক্ট লিস্ট। তাহলে প্রোডাক্ট লিস্ট 2 ভার্সন 3 আমার কিন্তু রেসপন্স আসতেছে। সো আমি করতে পারি কি, এই রেসপন্সটা যাতে ডাটাবেসকে বারবার ডিস্টার্ব না করে, কারণ ডাটাবেসকে যতবার বারবার ডিস্টার্ব করবে ততবার কিন্তু বারবার
ডাটাবেস সার্ভারে গিয়ে লোড করবে। তাহলে ডাটাবেস সার্ভারে লোডটা কমায় দেওয়ার জন্য আমরা করতে পারি কি, এখানে সরাসরি আমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটাকে আমরা রিটার্ন না করে আমরা করতে পারি কি, খুব ইজি, খুবই ইজি এটা। লারাবেলের ভেতরেই আহ, যে ফাইল ক্যাশ মেকানিজম আছে, সেই ফাইল ক্যাশ মেকানিজম আমরা ইজিলি ব্যবহার করতে পারি, রেডিস ক্যাশ মেকানিজম করতে পারি। সো লারাবেলের ভেতরে যখন আপনি একটা এপিআই ক্যাশ করছেন, তখন আপনি করবেন কি, জাস্ট রিমেম্বার, রিমেম্বার, রিমেম্বার মানে মনে রাখো। বিষয়টা এরকম, হ্যাঁ। সে ধরেন আমি এখানে রিমেম্বার মনে রাখো বলে দিলাম, কি মনে রাখো, আমি বলে দিচ্ছি যে তুমি যে রেজাল্ট রিটার্ন করতেছো সেই রেজাল্টটাকে তুমি মনে রাখো, প্রোডাক্ট লিস্টটাকে মনে রাখো। And কতক্ষণ মনে রাখবে, আমি এখানে বলে দিলাম যে হচ্ছে 60 মিনিট। এই 60 মানে কিন্তু 60 মিনিট, এক মানে কিন্তু 1 মিনিট, হ্যাঁ। এখানে 2 মানে 2 মিনিট, এখানে যদি 30 লিখি তার মানে হচ্ছে 30 মিনিট। সে আমি বলে দিলাম 1 মিনিট মনে রাখো, বা 3 মিনিট মনে রাখো, সে বলে দিলাম। তাহলে এই যে সে 3 মিনিট এই ডেটাটাকে মনে রাখবে, এতে করে হবে কি, ওই 3 মিনিটের জন্য, আমি আবারও বলছি, ওই 3 মিনিটের জন্য ডাটাবেজের যে চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু ইউজার দেখতে পারবে না, কেননা এটাকে বলা হচ্ছে ব্যাক ইন ক্যাশিং মেকানিজম। এখন আমরা যদি এখন দেখি, সে বাড়ি দিলাম, 14.1ই দেখতে পাচ্ছি, আবার 14.1 দেখতে পাচ্ছি। বাট দেখেন এই প্রোডাক্টটাকে যদি আমি একটু চেঞ্জ করে 14.2 করি, চেঞ্জ করে দিয়েছি। যেহেতু আমি বলে দিয়েছি যে তুমি 3 মিনিট ধরে এই ডাটাটাকে ক্যাশ করে রাখবা, লারাবেল করবে কি 3 মিনিট ধরে ডাটাটাকে ক্যাশ করে রাখবে। দেখেন আপনি ওই 3 মিনিট সময়ের মধ্যে যদি বারবার এটাকে কল করেন, একটু টাইমটা বাড়ায় দেই, হ্যাঁ, এখানে টাইমটাকে আর একটু বাড়ায় দেই, এখানে সে আমি 60 মিনিট করে দিচ্ছি। তাহলে সে করবে কি, আপনি যে প্রোডাক্ট লিস্ট নিয়ে কাজ করছেন, প্রোডাক্ট লিস্ট নিয়ে কাজ করছেন, এটার নাম কি, প্রোডাক্ট লিস্ট টু। তাহলে আমি এখানে মেথডের নামটা চেঞ্জ করে দিই, প্রোডাক্ট লিস্ট টু, প্রোডাক্ট লিস্ট টু। সে করবে কি, আপনার এই যে ডেটা, এই ডেটাটাকে সে 60 মিনিটের জন্য কিন্তু ক্যাশ করে ধরে রাখবে। এতে করে হবে কি, আপনার যে এপিআই রেসপন্স, এই এপিআই রেসপন্স আগের থেকে আরও বেশি ফাস্টার হবে। এছাড়া আমরা করতে পারি কি, অনেক সময় হয় কি, এপিআই এর মধ্যে বারবার 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 এসে ইউজার ডিস্টার্ব করে, যে হচ্ছে আপনি একটা এপিআই ডেভেলপ করেছেন, সেই এপিআই এর মধ্যে ইউজার অহেতুক বারবার বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছে, বা ধরেন যেটাকে আমরা বলি হচ্ছে ডিডস অ্যাটাক হয়েছে। সে আপনার এপিআই এর ভিতরে, আমি এখানে 6 নম্বর আরেকটা পয়েন্ট লিখছি, সে ধরেন আপনি যে এপিআইটা তৈরি করেছেন, এই এপিআই এর মধ্যে একটা ডিডস অ্যাটাক হয়েছে। ডিডস অ্যাটাক মানে কি, ডিডস অ্যাটাক মানে হচ্ছে ওই এপিআই এর ভেতরে আনইউজুয়ালি কেউ একটা হেভি ট্রাফিক পাঠিয়ে দিছে, হেভি একটা ট্রাফিক পাঠিয়ে দিছে। তো আনইউজুয়াল কোনো হেভি ট্রাফিক যদি আপনার এপিআই এর মধ্যে আসে, তাহলে হবে কি, হয়তো আপনার রিসোর্সেস নষ্ট হবে, তাই না, বা হয়তো আপনার রিসোর্সেস নষ্ট হবে, কারণ এইখানে এটা এখন উন্মুক্ত অবস্থায় আছে। ধরেন এখানে আরও একটা এপিআই আমি বানিয়ে নিয়েছি, যে এপিআইটার নাম হচ্ছে ভার্সন 4, সে ভার্সন 4। এখানেও প্রোডাক্ট লিস্ট আমি এখানে দিয়েছি, এখানেও প্রোডাক্ট লিস্ট দিয়েছি। এখন এই যে ভার্সন 4 করলাম আমি, এর মধ্যে আপনি যতবার খুশি ততবার কিন্তু কল করতে পারেন, যতবার খুশি ততবার দেন, লারাবেল উইল ডোন্ট মাইন্ড। এতে করে হবে কি, ধরেন এই এপিআই ধরেন আপনার ইমেল যায়, বা ধরেন এই এপিআই দিয়ে আপনার একটা ওটিপি কোড যায়, সেক্ষেত্রে হচ্ছে কি, যখনই এটাতে একটা ওটিপি কোড যাবে, বা হচ্ছে ইমেইল যাবে, তখন বারবার ইউজার করবে কি, তাহলে আপনার আহ, আপনার হচ্ছে যে রিসোর্সেস, সেই রিসোর্সেস নষ্ট করবে। সে ধরেন ফরগেট পাসওয়ার্ড দিয়ে বারবার বারবার ওটিপি নষ্ট করলো আপনার, ঠিক আছে। And বারবার বারবার যদি এখন ইউজার এরকম আমার ওটিপি নষ্ট করতে ধরে, তাহলে কি হবে, ওই ইউজারকে আমাদেরকে হটাই দিতে হবে, যে ঠিক আছে ভাই, তুমি কিন্তু 3 মিনিটের বেশি ট্রাই করতে পারবা না, আমাকে বলে দিতে হবে যে তুমি 3 মিনিটের বেশি ট্রাই করতে পারবা না এখানে, সরি 3বারের বেশি ট্রাই করতে পারবা না, বা হচ্ছে 4বারের বেশি ট্রাই করতে পারবা না। তো সেটাকে আমরা বলি হচ্ছে এপিআই রেট লিমিটিং। এখন এপিআই রেট লিমিটিং আমাদেরকে কেন করতে হয়, ওই যে বললাম না, ডিডস অ্যাটাক, বা যেটাকে বলা হয় হচ্ছে আপনার, হ্যাঁ, ডিডস, ডিডস অ্যাটাক যেটা হবে, সেই অ্যাটাক থেকে আপনার এপিআইকে সুরক্ষা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা করি কি, রেট লিমিটিং করি। যেটাকে রেট লিমিটিংও অনেকে বলে, অনেকে আবার এটাকে থ্রটলিংও বলে, হ্যাঁ, অনেকে এটাকে থ্রটল বলে। থ্রটলিং করা মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, যে এতবারের বেশি তুমি আমার এপিআইটাকে কল করতে পারবা না। তো কিভাবে থ্রটলিং করা যায়,
আমরা থ্রটলিং করার জন্য জাস্ট এই জায়গাতে একটা মিডলওয়্যার, জাস্ট মিডলওয়্যার বসায় দেন। লারাবেলের ভিতরে থ্রটল করার জন্য থ্রটল মিডলওয়্যার দেওয়াই আছে। আপনাকে শুধু এখানে লিখতে হবে যে আপনি কি করতে চান, থ্রটল থ্রটল করতে চান। সে আমি এখানে বলে দিলাম যে হচ্ছে আমি কতটুকু থ্রটল করব। থ্রটল করব মানে হচ্ছে রেট লিমিটিং করব। তাহলে এখানে বলে দিলাম যে আমি এটাকে থ্রটল করব, থ্রটল করব। সাপোজ ধরেন আমি এখানে বলে দিলাম যে হচ্ছে 5 রিকোয়েস্ট, 5 রিকোয়েস্ট পার মিনিট, এভাবে। হ্যাঁ, তাহলে 1 মিনিটে সে 5টার বেশি রিকোয়েস্ট দিতে পারবে না। এখানে দিলেই হয়ে যাবে কি, লারাবেলটাকে আটকায় দিবে। তাহলে চলেন আমরা ভার্সন 4 এটাকে দেখি। তাহলে ভার্সন 4 নামে আরেকটা এপিআই আমরা এখানে বানিয়ে নিয়েছি। এর মধ্যে যদি এখন আমি রিকোয়েস্ট পাঠাই, খেয়াল করে দেখেন, 1 2 3 4, এখানে দেখেন যখনই 4বার পার হয়ে গেছে তখন কিন্তু দেখেন ওই 1 মিনিট সময়ের মধ্যে আর আমাকে রিকোয়েস্ট করতে দেবে না, বলতেছে 419, টু মেনি রিকোয়েস্ট। সো লারাবেলের অ্যাডভান্স ফিচার এটাকে দেখেন অটো ম্যানেজ করে নিচ্ছে, আপনাকে ম্যানুয়ালি ম্যানেজ করতে হচ্ছে না। জাস্ট আপনি এখানে সুন্দর করে বলে দিলেন থ্রটল 5 বার, কমা 1, মানে হচ্ছে 1 মিনিটে। তাহলে হবে কি, এর ভিতরে যতগুলো এপিআই আপনি বানাবেন এই গ্রুপের মধ্যে সবগুলোতেই এই থ্রটল লিমিট যেটা আপনি সেট করেছেন, এই থ্রটল লিমিটটা সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে। সো দ্যাট ইজ কল্ড এপিআই থ্রটলিং। এখন এরপরে আসি আমরা এপিআই থ্রটলিং এর যে বিষয়টা, সেই বিষয়টা তো বুঝলাম। এছাড়া আসি, এপিআই কে সিকিউর করতে গেলে আপনার কি লাগবে? অথেন্টিকেশন লাগবে, তাই না? আমি অথেন্টিকেশনের অথেন্টিকেশন অথ অথ অথেন্টিকেশন লারাবেলে খুবই সহজ। হ্যাঁ, কারণ লারাবেলে অথেন্টিকেশনের জন্য আপনি দেখবেন এপিআই ডট পিএইচপি ফাইলটা যখন ক্রিয়েট হয় তখন এই জায়গার মধ্যে বাই ডিফল্ট স্যাংটাম এখানে ইনস্টল করাই থাকে বাই ডিফল্ট। হ্যাঁ, এটা কিন্তু পার ইউজার, এটার পার ইউজার। হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছেন পার ইউজার কিনা, ইয়েস, দ্যাট ইজ পার ইউজার। প্রত্যেকটা ইউজারের জন্য সে আলাদা আলাদা করে ট্র্যাক করবে, করে 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 সে করবে কি, ওই ইউজারকে অতবারের বেশি কাজ করতে দেবে না বা অতবারের বেশি ওরে আসতে দিবে না। এখন আসি আমরা আমরা আর কি কি করতে পারি আমাদের এপিআই এর ভিতরে। এখানে আরো মেলা কাজকর্ম করতে পারি আমরা। সে আমরা এখানে করতে পারি কি, আমাদের এপিআই এর মধ্যে লগ ইন করতে পারি, এটাও একটা সুন্দর ফিচার। আমরা অথেন্টিকেশনে পরে আসি। অথেন্টিকেশন যেহেতু অনেক লম্বা একটা বিষয়, হয়তো বা শর্ট টাইমের ভেতরে দেখানো অনেক মুশকিল। সো এপিআই রিকোয়েস্ট লগিং, রিকোয়েস্ট লগিং, এপিআই রিকোয়েস্ট লগিং। এখন এই এপিআই রিকোয়েস্ট লগিং আমরা কেন করি? হ্যাঁ, সে আমি এখানে আরেকটা বানাচ্ছি, এটার নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্ট সে 3, আমি আরেকটা এপিআই বানিয়েছি। আমি করতে চাই কি, এই এপিআই এর মধ্যে আমি রিকোয়েস্টকে লগ ইন করতে চাই। এটাকে বলছি আমরা এপিআই রিকোয়েস্ট লগিং, এই ফিচারটার নাম। এরকম না অনেক ফিচার আছে, একটা দুটা ফিচার না। হ্যাঁ, একটা দুটা ফিচার না। আমি এখানে এপিআই যে হচ্ছে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টটাকে লক করতে চাই। সো হাউ টু লক দিস? লক করলে কি হবে আসলে? লক করলে হবে কি, ওই এপিআই রিকোয়েস্টে ইউজার কি কি পাঠিয়েছিল না পাঠিয়েছিল, হ্যাঁ, সেগুলো সুন্দরভাবে এসে আমাদের যে স্টোরেজ, সেই স্টোরেজের মধ্যে একটা লক জমা পড়বে। দেখেন স্টোরেজের ভিতরে বাই ডিফল্ট কিন্তু কোনো লক দেখতে পাচ্ছি না, ফাঁকা, একদম ফাঁকা, তাই না? কিচ্ছু নেই। কিন্তু আমরা চাই কি, আমাদের যে এপিআই রিকোয়েস্ট আছে সেই এপিআই রিকোয়েস্টের একটা লগিং চাই, যে আম, কখন ইউজার লক করে, মানে ইউজার রিকোয়েস্ট দিয়েছিল, কোন ইউআরএল এর রিকোয়েস্ট দিয়েছিল, কে দিয়েছিল, হ্যাঁ, ব্রাউজার থেকে দিয়েছিল না ইয়ে থেকে দিয়েছিল। সো কিভাবে লগিংটা করব আমরা, দেখেন লগিং করা খুব সহজ। জাস্ট আমরা করলাম কি, এখানে রিকোয়েস্ট, রিকোয়েস্ট, ওকে, রিকোয়েস্ট নিয়ে নিলাম। এখন লগ, জাস্ট আপনি লিখবেন লগ, লগ লিখলেই হয়ে যাবে, লগ আর কিচ্ছু না। লগ ইনফো, ইনফো, সে লগের মধ্যে আমরা কি কি রাখতে চাই সে আমি এখানে বলে দিলাম যে হচ্ছে এপিআই রিকোয়েস্ট ডিটেলস লিখলাম, এপিআই রিকোয়েস্ট ডিটেলস লিখলাম। এই লগের ভিতরে আমি কি কি রেখে দিতে চাই, মানে কি কি হিস্ট্রি জমা করে রেখে দিতে চাই। সে হচ্ছে ধরেন কোন ইউজার হিট করেছে ওই ইউজারের আইপি অ্যাড্রেসটা আমি এখানে রেখে দিতে চাই। তাহলে এখানে আপনি লেখেন যে আপনি ইউজারের যে আইপি অ্যাড্রেস আছে, রিকোয়েস্টের যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটা রেখে দিতে চান, ইউআরএল রেখে দিতে চান।
রিকোয়েস্টের মেথডটাও ধরেন রেখে দিতে চান, তারপরে ইউজার এজেন্ট রেখে দিতে চান, এগুলো কিন্তু বিল্ড ইন। তারপরে হচ্ছে টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প আপনি এখানে লেখেন টাইম, শুধু টাইম লিখলেই হচ্ছে। যে আমরা করতে চাই কি, কোন সময়ে ইউজার রিকোয়েস্ট করেছে সেই টাইমটা এখানে রেখে দিতে চাই, নাও লিখে দিলাম। তাহলে এইটাতে যখন আপনি বাড়ি মারবেন, সে আমরা এখানে চলে গেলাম হচ্ছে ভার্সন 4-এ। সে আমি আরেকটা এপিআই বানিয়ে নিচ্ছি আপনাদের বোঝার জন্য, সেটার নাম হচ্ছে ভার্সন 5। ঠিক আছে, ভার্সন 5-এ আমাদের মেথডের নাম কি, মেথডের নাম হচ্ছে প্রোডাক্ট লিস্ট 3 না, 3। ওকে ফাইন। তাহলে ভার্সন 5-এ আপনি একটু যদি কল দেন, যে ভার্সন 5, জাস্ট কল ইট, দেখেন এপিআই রেসপন্স কিন্তু আপনি পাইছেন, কিন্তু কে রিকোয়েস্ট করেছে না করেছে তার ডিটেলটা দেখেন, laravel.log নামে এখানে একটা ফাইল তৈরি হয়েছে, এই লগের ভিতরে এসে জমা হয়েছে। দেখেন এই যে লগের মধ্যে আপনি দেখেন, দেখতে পাচ্ছেন এপিআই রিকোয়েস্ট ডিটেল, আইপি অ্যাড্রেস, কোন আইপি অ্যাড্রেস থেকে হিটটা করেছে, নাম্বার 1, নাম্বার 2 কোন ইউআরএল এ হিট করেছে, নাম্বার 3 হিট করার সময় মেথডের নাম কি ছিল, নাম্বার 4 ইউজার এজেন্ট কি ছিল। দেখেন ইউজার এজেন্ট পোস্টম্যান, আমি এটাকে তো পোস্টম্যান থেকে হিট করেছি, এজন্য পোস্টম্যান চলে আসছে। তো আমি যদি এটাকে সে পোস্টম্যান থেকে হিট না করে ব্রাউজার থেকে হিট করতাম, তাহলে দেখেন আরেকটা লগ এসে এখানে জমা হবে, আরেকটা লগ জমা হবে, দেখেন এই যে আরেকটা লগ জমা হয়েছে, দেখছেন। সো এখানে হচ্ছে কি, তখন আমাকে বলে যে দেখেন আমার মজিলা ফায়ারফক্স থেকে হিট করেছি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে, সব বলে দিচ্ছে। তার মানে আপনার এপিআই এবং টাইম স্ট্যাম্প যেহেতু বলে দিয়েছি, সো কয়েন তারিখে কটার সময় হিট করেছে সেটাও এখানে চলে আসতেছে। এভাবে আমরা করতে পারি কি, এপিআই এর রিকোয়েস্ট, কি বললাম আমি জানো, এপিআই রিকোয়েস্টের লগইন করতে পারি, মানে রিকোয়েস্টের ভেতরে কি কি এসেছে না এসেছে এগুলো সুন্দর করে রেখে দিতে পারি আমরা। লগ কাস্টমাইজ করার প্রয়োজন নেই, হ্যাঁ, লগ কাস্টমাইজ করার প্রয়োজন নেই, কারণ এই লগের ভিতরে বিভিন্ন ধরনের লগইন করা যায়। কোথায় যেন ছিলাম আমরা, এই জায়গায় ছিলাম না, হ্যাঁ। ধরেন এই যে লগ আপনি করেছেন, লগ ইনফো হতে পারে, হ্যাঁ, জাস্ট এখানে লগ লিখবেন, বিভিন্ন ধরনের লগিং আছে, লগিং ইনফো, লগিং অ্যালার্ট, লগিং এরর, হ্যাঁ। এই লগিং এর ভিতরে আবার অনেকগুলো ভেরিয়েশন আছে। আপনি এখান থেকে করতে পারেন কি, লগিং এর ওই যে ভেরিয়েশনগুলো আছে, ওই ভেরিয়েশনগুলা এখানে করতে পারেন কি, ইউজ করতে পারেন, বুঝছেন। ওই ভ্যারিয়েশনগুলো, লগিং এর যে ভ্যারিয়েশনগুলো আছে, আহ, সেই ভ্যারিয়েশনগুলো ইউজ করলে আই থিঙ্ক দ্যাটস এনাফ লগিং এর জন্য। এটার জন্য কঠিন কোনো প্যারা নেওয়ার দরকার নাই। আচ্ছা, তারপরে আমরা করতে পারি কি, এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দেই, এতগুলো নিশ্চয়ই, সেটা হচ্ছে অ্যাক্টিভ লগ ইন, যে কে কে অ্যাক্টিভলি আপনার এপিআইতে লগ ইন মানে লগ ইন করে আছে, কোন কোন ইউজার আছে না আছে, হ্যাঁ। আপনি দেখবেন এই জায়গার মধ্যে আপনার, কোথায় গেল কোথায় গেল, আমি একটু রিফ্রেশ করি একটা, এই যে দেখেন, যখন আপনি এপিআই ইনস্টল করেন, এই যে পার্সোনাল অ্যাক্সেস টোকেন নামে একটা টেবিল তৈরি হয়, বুঝছেন। এই টেবিলের ভেতরে হয় কি, আপনার কোন ইউজার কি করতেছে না করতেছে, লগ ইন অবস্থায় আছে না, লগ আউট অবস্থায় আছে না, এক্সপায়ার হয়ে গেছে না আছে, অর্থাৎ তার যে অ্যাক্টিভ স্ট্যাটাস, অ্যাক্টিভ লগ ইন স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এই যে পার্সোনাল অ্যাক্সেস টোকেন যে টেবিলটা তৈরি হয়, যদি আপনি স্যাংটাম ইউজ করেন, স্যাংটাম অটোমেটিক্যালি করবে কি, এখানে টোকেন সেট করবে, এই টোকেন থেকে আপনি দেখে নিতে পারেন। এছাড়া করতে পারেন কি, লারাভেলের ভেতরে, লারাভেলের ভেতরে কিউই বলে একটা বিষয় আছে, হ্যাঁ, কিউই, কিউই আপনি যদি বলেন কিউই, ইউ ই ইউ ই, কিউই, কিউই করে কি, হেভি টাস্ক, হ্যাঁ, কিউইর কাজ কি আমি একটু বলে নেই, রিসোর্স হেভি টাস্ক, বা হচ্ছে সার্ভার হেভি, সার্ভারের জন্য যে হেভি টাস্ক যেগুলো আছে সেগুলোকে সে করে কি, আমরা এভাবে যদি বলি পোস্ট কমপ্লিশন, এভাবে যদি বলি তাহলে ভালো হবে। ধরেন আপনার ইউজার একটা রিপোর্টের জন্য আপনাকে রিকোয়েস্ট করছে, এখন সেই রিপোর্টটা ইউজারকে দিতে আপনার দেরি হবে, সে আপনি ইউজারকে বললেন ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড, উই আর প্রসেসিং ইওর রিকোয়েস্ট, হোয়াইল প্রসেস কমপ্লিটেড উই উইল মেইল ইউ দ্য রিপোর্ট, বা এসএমএস এ পাঠিয়ে দেবো। মানে ইউজার এখন রিকোয়েস্টটা দিয়েছে,
আপনি ভেতরে 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 করবেন কি, সেটাকে প্রসেস করবেন, প্রসেস করে ইউজারকে পরে পাঠিয়ে দিবেন। তো আমরা করি কি, যখন খুব হেভি টাস্ক হয়, যেরকম ধরেন একবারে আপনি সে এক্সাক্ট এক্সাম্পল বললাম কি রিপোর্ট, তারপরে ধরেন হচ্ছে ইমেইল, ইমেইলস, হ্যাঁ, তারপরে ধরেন হচ্ছে এই তো, এই এক্সাম্পলটাই এনাফ আপনাদের বোঝার জন্য। ধরেন একবারে আপনি 1,000 ইমেল পাঠাইছেন, তো লারাবেল কি করবে, একবারে 1,000 ইমেল পাঠাবে? তখন তো স্প্যাম হয়ে যাবে। একবারে 1,000 ইমেল যদি ধাম করে পাঠায় দেন আপনি, স্প্যাম হয়ে যাবে, হ্যাঁ। তখন সে কিউইতে সেগুলো জমা করে রেখে একটা একটা করে পাঠাবে, অল্প অল্প করে পাঠাবে। যদি ফেল হয়, তাহলে আপনি দেখবেন যে এই যে এই জায়গাতে দেখেন দুটো টেবিল হয়, একটা টেবিলের নাম হচ্ছে জবস, আর একটার নাম হলো ফেইল জবস। তো কিউই দিয়ে যদি কোনো কিছু পাঠান, এই জবস টেবিলে এসে আপনি কোন কাজটা করতে চাচ্ছেন, হেভি টাস্ক, ওই হেভি টাস্কটা এসে এখানে জমা হবে, জমা হয়ে ওটা অটো কমপ্লিট হয়ে যাবে পিছনে পিছনে। আর যদি না হয়, তাহলে হবে কি, ফেইল জবস নামে আরেকটা টেবিল দেখতে পাচ্ছেন, ওই টেবিলে এসে ওটা জমা হবে। এটা করতে পারি আমরা। তারপর আমরা কি করতে পারি, লারাবেলের ভিতরে যখন আমরা এপিআই নিয়ে কাজ করছি, এপিআই নিয়ে যখন লারাবেলের ভিতরে কাজ করছি আমরা, লারাবেলে আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আহ সেটাকে বলে হচ্ছে রেট লিমিটিং। তো আমরা দেখলাম, এপিআই ভার্সনিং আমরা দেখলাম, তারপরে হচ্ছে আর কি বলা যায়, আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো সোজা। তার মধ্যে আরেকটা আছে হচ্ছে সফট ডিলিট, সফট ডিলিট, সফট ডিলিট। এতগুলো আপনার নিশ্চয়ই একসাথে মনেও থাকবে না। সফট ডিলিট করলে হবে কি, ওইটা একবারে ডিলিট হবে না, যে হচ্ছে সোজা কথা আমরা যদি বলি টেম্পোরারি, টেম্পোরারি ডিলিট। তো আপনি যদি ট্রাশ ম্যানেজ করতে চান বা রিসাইকেলার বিন ম্যানেজ করতে চান, তাহলে আপনি ইউজার কোনো ডাটা ডিলিট করে দিলে সেটাকে সফট ডিলিট করে দিতে পারেন। তারপরে করতে পারেন কি আপনি, লারাবেলের মধ্যে আহ, খুব ইজিলি কিন্তু এখানে আপনি এক্সেপশন হ্যান্ডেল করতে পারেন। কেমনভাবে এক্সেপশন হ্যান্ডেল করতে পারেন, এগুলো যে কোনো জায়গাতেই পসিবল। ধরেন এই জায়গাতে একটা এক্সেপশন হ্যান্ডেলিং করবেন আপনি, জাস্ট ট্রাই, দেন দেন আপনি ক্যাচ, ক্যাচ। এখন এই যে এক্সেপশনটা আসলো, এক্সেপশনটাকে আপনি একটা লগ দেন। তাহলে হবে কি, এই এপিআইটা কল হতে যদি কোনো ইউজার কোনো সমস্যা ফেস করে, তাহলে লারাবেল লগের মধ্যে সেটা জমা পড়বে, আর আপনি সেই সমস্যাটা সেখান থেকে আপনি ট্রেস করতে পারবেন, বা সেখান থেকে আপনি এটাকে দেখে নিতে পারবেন যে ভাই এই সমস্যাটা আমার হয়েছে, হ্যাঁ। এছাড়া লারাবেলের ভেতরে আপনি করতে পারেন কি, আহ, যখন আপনি রেস্ট এপিআই ডেভেলপ করছেন, কোথায় যেন গেলাম আমরা, এই জায়গায় আসলাম, হ্যাঁ। তখন আরেকটা মজার জিনিস করা যায়, সেটা হচ্ছে ক্রন জব করা যায়। হ্যাঁ, এই যে আমরা কোথায় যেন ছিলাম, কিউই যে এটা ছিলাম না, এটা ছিলাম, হ্যাঁ। এখন এই কিউইর উপরে বেস করে আবার ক্রন জব বলে একটা বিষয় আছে। ক্রন জব জিনিসটা কি, ধরেন ক্রন জব এভরি ডে আফটার আফটার 4 আওয়ার্স। এখন ধরেন আপনার যে ডেটাবেস, এই ডেটাবেসের প্রতি 4 ঘন্টা পর পর আপনি অটোমেটিক্যালি ব্যাকআপ নিয়ে রাখতে চান, হ্যাঁ। আপনি 4 ঘন্টা পর পর বা 3 ঘন্টা পর পর একটা অটো ব্যাকআপ নিয়ে রাখতে চান এখানে, যে অটোমেটিক্যালি আমার ডাটাবেসটা যেন ব্যাকআপ নেয় বা ব্যাকআপ হয় যেন, হ্যাঁ। সো ক্রোন জব করবে কি, অত সময় পর পরে আপনার ডাটাবেসটাকে অটোমেটিক্যালি ব্যাকআপ নিয়ে রেখে দিবে। তারপরে আমরা করতে পারি কি, এখান থেকে খুব ইজিলি রেসপন্স টাইম ক্যালকুলেট করতে পারি। রেসপন্স টাইম মিন্স, এই যে আমরা একটা এপিআই কল করছি, এই এপিআইটা যে কল হচ্ছে, এটা কতটুকু সময় লাগতেছে এপিআইটা রান হতে, হ্যাঁ, কতটুকু সময় লাগতেছে, সেই সময়টাকে আমরা স্টার্টিং টাইম ইন টাইম করে করে করতে পারি কি, সে আমার এই যে এপিআইটা, আমি এখানে আরেকটা এপিআই বানিয়ে নিচ্ছি এরকম করে, হ্যাঁ, এটা থাক এখানে, আরেকটা ধরেন ওটাই বানিয়ে নিলাম এই।
এখন ডাটাবেজ আমার কতটুকু টাইম নিচ্ছে না নিচ্ছে, ধরেন এটার নাম দিয়ে দিয়েছি আমি প্রোডাক্ট লিস্ট ফোর। ফোর, সে ফোর নাম দিয়েছি। আমরা করতে পারি কি এখানে খুব ইজিলি আমাদের ডেটাবেজ কতটুকু সময় নিচ্ছে, ডেটাবেজে কোয়েরি টাইম কতটুকু লাগতেছে না লাগতেছে সেটাকে কাউন্ট করে ফেলতে পারি। কিভাবে কাউন্ট করে ফেলতে পারি? আমি চলে গেলাম এপিএতে, সে আমি ভার্সন 6 এটার নাম দিয়ে দিলাম। ওকে, আমার এটার নাম ছিল কি প্রোডাক্ট লিস্ট ফোর। প্রোডাক্ট লিস্ট ফোরকে কল করবো আমি, এটা হচ্ছে ভার্সন 6-এ। তাহলে দেখেন এই যে ভার্সনিং করলে একটা এপিআই এর মধ্যে কত রকমের ভ্যারিয়েশন আপনি একটা ইন পয়েন্টের ভেতরে কত রকমের ভ্যারিয়েশন করতে পারেন। এখন ধরেন এই যে একটা এপিআই আপনি কল করছেন, এখন আপনার সার্ভারটা স্লো নাকি আপনার ডেটাবেসটা স্লো, আপনি সে ধরেন আপনি ট্র্যাক করতে পারতেছেন না। হুম, আপনি করতে পারেন কি, এখান থেকে আপনি এই জায়গায় যদি যাই আমরা একটা স্টার্ট টাইম, হ্যাঁ, যে আপনার স্টার্ট, আমি এখানে বলে দিলাম স্টার্ট আন্ডারস্কোর টাইম, টাইম ইজ ইকুয়ালস টু সে মাইক্রো টাইম, ট্রু করে দিলাম। তাহলে ও করবে কি, আমার সে এই জায়গায় আমার ডেটাবেজ অপারেশনটা হবে, আমি এখানে বলে দিলাম ডেটাবেজ অপস, ডেটাবেজে অপারেশনসটা এখানে হবে। সে এখানে বলে দিলাম যে আমি রেজাল্ট, রেজাল্ট রেজাল্ট ইজ ইকুয়ালস আমি বলে দিলাম হচ্ছে প্রোডাক্ট অল, অল। এখন আমি চাচ্ছি কি ফাইনালি রেজাল্টটাকে রিটার্ন করব, বেশ ভালো কথা। কিন্তু আমি চাচ্ছি যে এই যে আমার রেজাল্ট একটা তৈরি হচ্ছে, এই রেজাল্টটা তৈরি হতে কত সময় লাগতেছে আসলে, হ্যাঁ। সো আমি তো স্টার্টিং টাইম এখানে একটা ক্যালকুলেট করে ফেলেছি। তাহলে এই স্টার্টিং টাইমের সাথে আমরা করতে পারি কি, এখানে যখন আমার ডাটাবেজের অপারেশনটা শেষ হয়ে গেল, এই জায়গায় আমরা একটা এন্ডিং ডিউরেশন ক্যালকুলেট করে ফেলতে পারি। কিভাবে? সে ধরেন আমি এখানে একটা নতুন ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি ডিউরেশন, ডিউরেশন, হ্যাঁ, জাস্ট আমি মাইক্রো টাইম ট্রু করে দিয়ে এই ডিউরেশনটা এখানে রেখে দিলাম। বা ধরেন এই ডিউরেশনটাই শুধু দেখতে চাই, আর কিছু দেখতে চাই না, যেখানে ডাটাবেজ অপারেশন চলতে আসলে কতটুকু সময় লাগতেছে, আমি সেই ডিউরেশনটাই দেখতে চাই, আর কিছু সে দেখতে চাই না। তাহলে দেখেন অ্যাকচুয়ালি এখানে দেখতেছে কত মিলি সেকেন্ড, 200 কি দেখাচ্ছে এখানে, 294 মিলি সেকেন্ড, তাই না? 294 মিলি সেকেন্ড। কিন্তু আসলেই কি 294 মিলি সেকেন্ড টাইম লাগতেছে? আসলে তো 294 মিলি সেকেন্ড টাইম লাগতেছে না, ডাটাবেজে তার থেকে হয়তো কম লাগতেছে। তো ডাটাবেজে কত লাগতেছে দেখেন, ডাটাবেজে 15 মিলি সেকেন্ড টাইম লাগতেছে, 10 মিলি সেকেন্ড টাইম লাগছে, আবার 10। এটা এক এক সময় এক এক রকম হবে নিশ্চয়ই, একবার নয়। তাহলে ডাটাবেজে আপনার 9 মিলি সেকেন্ড টাইম লাগছে, আর পুরো প্রসেসটাতে 156 মিলি সেকেন্ড টাইম লাগছে। তার মানে আপনি এখান থেকে আপনার ডাটাবেস কতটা ফাস্ট কতটা স্লো, এখান থেকে আপনি খুব কুইকলি চেক করে ফেলতে পারেন। সো আরো 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 অনেক ফিচার্স আছে, আসলে বলতে গেলে শেষ হবে না। আমি মোট 12টা ফিচার্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, যাতে করে আপনারা এখানে মোস্ট অফ দেম আর বিগিনার, আই নো মোস্ট অফ দেম আর বিগিনার প্লাস, হয়তোবা কেউ লারাবেল শেখা কেবল শুরু করেছেন, হয়তোবা কেউ লারাবেল শিখেছেন, হয়তোবা কেউ বেসিক জানেন, এরকম মিক্সড অডিয়েন্স এখানে আপনারা রয়েছেন। সো আপনারা করবেন কি, এইভাবে 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 ছোট ছোট এরকম করে করে ছোট 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 অ্যাডভান্স যে ফিচার্সগুলো আছে, সেই ফিচার্সগুলো আপনারা একটা একটা করে এক্সপ্লোর করতে থাকবেন। ইন্টারেক্টিভ কেয়ার্সের কেউ আছেন? আসসালামু আলাইকুম। আমি সৈকত ভাইকে রিকোয়েস্ট করবো একটু ফ্লোর নেওয়ার জন্য। আহ হ্যালো সৈকত ভাইয়া, আই হোপ আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা রাবিল ভাইয়া, আপনি কন্টিনিউ করতে পারেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে, আই প্রিজিউম ভাইয়ের একটু সমস্যা হচ্ছে। ওকে, আমি এবার আসি হচ্ছে একটু মাইক্রো সার্ভিসের মাই মাইক্রো, একটা ভাই একটা প্রশ্ন করেছেন। এখন আসেন, আপনি ধরেন এটা মাইক্রো সার্ভিস বানাবেন, হ্যাঁ। এক ভাই একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন, আমি এই এক্সাম্পলটা থেকে আসি। সে ধরেন আপনার এরকম ছোট ছোট 3টা এপিআই আছে, একটাকে বললাম প্রোডাক্ট, এক ভাই একটা প্রশ্ন করেছেন, ওনার প্রশ্ন থেকে এক্সাম্পলটা হয়ে যাবে। সে ধরেন হচ্ছে আরেকটা এপিআই আছে, সেই এপিআই এর নাম হচ্ছে অর্ডার, হ্যাঁ।
তারপরে আরেকটা এপিআই আছে, এপিআই এর নাম হচ্ছে সে হচ্ছে পেমেন্ট। ঠিক আছে। আচ্ছা, ভাইয়ের প্রশ্নটা থেকেই এই মাইক্রো সার্ভিসের উত্তরটা হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি কি সার্ভিসগুলো ইউজ করার জন্য প্রতিটি ইন পয়েন্ট ক্লায়েন্ট সাইডে ইউজ করব, নাকি একটা এপিআই গেটওয়ে নিয়ে যেটা ক্লায়েন্ট সাইডে সব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফিল্টার করে কোন সার্ভিসকে কোথায় পাঠাতে সেটার কে রেসপন্স ক্লায়েন্টকে কোন ধরনের স্ট্রাকচার বেস্ট প্র্যাকটিসের মধ্যে পড়ে। আচ্ছা, এখন জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, এক সেকেন্ড শুধু, আমার খুব ইমার্জেন্সি একটা ফোন কল আসছে, জাস্ট আমি ফোনটা ধরে নেব। আমি ইন দ্য মিন টাইম রিকোয়েস্ট করবো সীমান্ত ভাইকে ফ্লোর নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। জি আপু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ শিফা আপু আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। হ্যালো। জি ভাইয়া, কন্টিনিউ। জি আপু, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব যদি আপনি স্ক্রিনটা শেয়ার করেন। অ্যান্ড থ্যাংক ইউ রাব্বিল হাসান ভাইয়াকে এত ইনফরমেটিভ ওয়েতে আসলে এই অ্যাডভান্স ক্লাসটা কন্ডাক্ট করার জন্য। অ্যান্ড থ্যাংকস টু আওয়ার লার্নার যারা আসলে এত কখন কষ্ট করে আমাদের এই ওয়েবিনারটিতে আছেন। আপনাদের ব্যস্ততম সময় থেকে আসলে সময় বের করে আমাদের ওয়েবিনারটি আপনারা দেখছেন। থ্যাংকস টু এভরিওয়ান। এন্ড প্রথমে যদি আমি আমার পরিচয়টা একটু দেই। সো আমি সীমান্ত ইসলাম সৈকত। আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে আছি অ্যাজ এ টেলিসেলস এক্সিকিউটিভ অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে। অ্যান্ড যদি আমি আমাদের কোর্স, আমি মূলত এখানে আসা হচ্ছে কোর্সটার ব্যাপারে কথা বলার জন্যই। যে কোর্সটার একটা ওয়েবিনার আপনারা দেখছেন এখন, এই কোর্সটি হচ্ছে আমাদের যে কোর্সটা এখন আছে এটা হচ্ছে ফুল স্ট্যাক লারাভেল ক্যারিয়ার পাথ উইথ পিএইচপি ভিউজিএস অ্যান্ড এআই। তো আমাদের এই কোর্সটি শুরু হচ্ছে আগামী 12 তারিখ থেকে। আপনারা হয়তো বা অনেকেই জানেন সেটা, যে আমাদের 12 তারিখ থেকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের এই ক্লাসটি শুরু করব, কোর্সটি শুরু করব। সো এই কোর্সটা শুরু করার ব্যাপারটা নিয়ে আমি যদি বলি, যে আমাদের 12 তারিখ থেকে কোর্সটা শুরু হয়ে যাচ্ছে। এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু রাব্বিল হাসান ভাইকে আপনারা পাচ্ছেনই, পাশাপাশি আপনারা হাসিন হায়দার ভাইকে পাচ্ছেন। এছাড়াও আকরাম হোসেন ভাইকে কিন্তু আপনারা এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে পেয়ে যাচ্ছেন। এন্ড এই কোর্সের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন কিন্তু ফয়সাল আহমেদ ভাই নিজেই। কোর্সে কি কি থাকছে বিষয়টা সংক্ষেপে একটু আমি বলি। এখানে হচ্ছে লাইভ ক্লাস পাচ্ছেন অলমোস্ট প্রায় 60+। প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন 100+। এছাড়াও হচ্ছে প্রজেক্ট ভিত্তিক লার্নিং পাচ্ছেন আপনারা। ডেইলি 6 বেলা করে সাপোর্ট সেশনটা পাচ্ছেন, লারাবেল ডেপ্লয়মেন্ট গাইডলাইন পাচ্ছেন, ইন্টারভিউ হ্যান্ডবুক পাচ্ছেন, জব প্লেসমেন্ট সাপোর্ট পাচ্ছেন। আমাদের এর থেকে আমরা জব প্লেসমেন্ট সাপোর্ট আপনাদেরকে প্রোভাইড করব। এছাড়াও প্রতিদিন কিন্তু আমাদের দুটো করে জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন হয়, টেকনিক্যাল সাপোর্ট সেশন হয়। সো ওই সবগুলো কিন্তু আপনারা এখানেই জয়েন করতে পারবেন যারা আমাদের এই কোর্সে থাকবেন। এছাড়াও কোর্সে কি কি শিখবেন আমি যদি খুবই শর্টলি একটু বলি, সেটা হচ্ছে পিএইচপির বেসিক টু অ্যাডভান্স টপিক আমরা এখানে শিখবো। এছাড়াও হচ্ছে আমরা এখানে আরো শিখবো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। এছাড়াও এমবিসি ফ্রেমওয়ার্ক থাকবে এখানে, লারাভেল ফান্ডামেন্টালস থাকবে, ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড আপ থাকবে। এছাড়াও হচ্ছে এলোকুয়েন্ট ওআরএম থাকতেছে এখানে, লারাভেল আর্কিটেকচার কনসেপ্টস গুলো আছে এখানে, ভিউজিএস এর বেসিক এখানে থাকছে। আর যদি আমি একটু শর্টলি আপনাদেরকে বলি কোর্স ম্যাটেরিয়াল সম্পর্কে আলাদা করে, সেটা হচ্ছে আমাদের এই কোর্সে কিন্তু আমরা লাইভ ওয়্যার রাখছি এখানে, ভিউজিএস রিয়াক্টের সাথে হচ্ছে লারাভেলের ইন্টিগ্রেশন থাকতেছে, মাইক্রো সার্ভিসেস এখানে আছে, ওয়েব সকেটস এর পার্ট গুলো এখানে থাকতেছে। এছাড়াও কিন্তু এই কোর্সে হচ্ছে আপনারা পাচ্ছেন লারাভেল রিভার্ব, লারাভেল ইকোর পার্ট গুলো থাকতেছে, রেস্টফুল এপিআই থাকতেছে। এছাড়া হচ্ছে ইফেক্টিভলি আপনার এখানে ইফেক্টিভ ভাবে এআই এমএল এর ইন্ট্রিকেশন আপনাদের এখানে রাখছি কোর্সে। সো এই সব কিছু কিন্তু আপনারা কোর্সে পেয়ে যাচ্ছেন। আর কোর্স ডিউরেশন নিয়ে যদি বলি, আমি দেখছি একটা ভাই আসলে কোশ্চেন করেছিলেন, ইমন শেখ ভাই, কোর্সের টাইমলাইন কত মান্থের। আমি কোর্স ডিউরেশন নিয়ে যদি একটু বলি, আমাদের কোর্সটা থাকবে 6 মান্থের একটা কোর্স। কোর্স প্রাইসটা হচ্ছে 7,000 টাকা। এবং রাইট না হচ্ছে আপনারা যারা এই কোর্স এই ফ্রি অ্যাডভান্স ক্লাসে হচ্ছে আপনারা যারা এখন আছেন, আপনাদের জন্য থাকবে একটা স্পেশাল ডিসকাউন্ট। আমি আমার নাম্বারটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে রাখবো। সো এনরোলমেন্ট প্রসেস নিয়ে বা ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, কাইন্ডলি একটু আমাকে ওখানে নক দেন, বা চাইলে আপনারা কল করতে পারেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। সো আপনাদের যদি সেরকম কোনো কোশ্চেন্স থাকে এনরোলমেন্ট প্রসেস, ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে, আমাকে কাইন্ডলি একটু জানাবেন, ঠিক আছে? আমি আমার নাম্বারটা দিয়ে রাখবো। আর কথা হবে যদি কোর্স বিষয়ে কোনো কিছু আপনাদের জানার থাকে, সেই বিষয়গুলো নিয়ে কথা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমি শিফা আপুকে রিকোয়েস্ট করবো আপু প্লিজ এখান থেকে একটু আপনি কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাইয়া, আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। আমি আমাদের ক্যারিয়ার পাথের সব ডিটেলস চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবং আমাদের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়েও হচ্ছে আর যোগ আমাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বার পেয়ে যাবেন।
এবং আমি আজকে ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য রিসোর্সেস এর জন্য একটা গুগল ফর্ম দিয়েছি, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। আমি এখন আর সময় না বাড়িয়ে আমি এখন আবার রাব্বি ভাইকে রিকোয়েস্ট করছি ফ্লোর নেওয়ার জন্য। ইন দ্য মিন টাইম আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে, আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে কোয়েশ্চেন গুলো করতে পারেন। সৈকত ভাইয়া আছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কোয়েশ্চেন গুলোর সলিউশন দেওয়ার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হচ্ছে কোথায় যেন ছিলাম? ও, ভাইয়া কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করছি। ও, এক ভাই একটা প্রশ্ন করেছিলেন যে হচ্ছে তার হচ্ছে প্রোডাক্ট এপিআই আলাদা, আবার হচ্ছে আহ, কি যেন বলেছিলেন, অর্ডারের এপিআই আলাদা, পেমেন্টের এপিআই আলাদা। এখন মাইক্রো সার্ভিসে গেলে হয় কি, আপনার হচ্ছে একটা এপিআই গেটওয়ে তৈরি করতে হয়। হ্যাঁ, এপিআই গেটওয়ে তৈরি করে তিনটা মিলে আসলে আহ, দেখতে একটাই সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট লাগবে, বুঝছেন? মাইক্রো সার্ভিসের যেই কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো কিন্তু কঠিন, একদম অ্যাডভান্স, মোর অ্যাডভান্স। সো আমি এখানে ছোট্ট করে একটা কনসেপ্ট দিয়ে দেই, যে হচ্ছে আপনি যদি এপিআই গেটওয়ে ইউজ করেন, মানে মাইক্রো সার্ভিসের যে মেইন কনসেপ্ট, সেই মেইন কনসেপ্ট এপিআই গেটওয়ে দিয়ে যদি আপনি যান, তাহলে আপনার অ্যাডভান্টেজেস আছে কিছু এখানে। নাম্বার অ্যাডভান্টেজেস আপনি তো নিজেই বুঝতেছেন, সেটা হচ্ছে আপনি একটা সিঙ্গেল ইন পয়েন্ট পাচ্ছেন। সিঙ্গেল ইন পয়েন্ট পাচ্ছেন, সিঙ্গেল ইন পয়েন্ট পেলে হচ্ছে কি, প্রোডাক্ট, অর্ডার, পেমেন্ট এগুলোর জন্য আলাদা আলাদা ইন পয়েন্ট আপনার দরকার হচ্ছে না। আপনি একটু অ্যাডভান্টেজেসগুলো চিন্তা করেন, হ্যাঁ, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কি করা দরকার। তারপরে হচ্ছে আপনার সিকিউরিটির বিষয় আছে। হ্যাঁ, সিকিউরিটি, তিনটার জন্য আলাদা আলাদা করে সিকিউরিটির অ্যাপ্লাই করার দরকার হচ্ছে না। আপনি যদি একটা এপিআই গেটওয়ে দিয়ে যান, একটা সিকিউরিটি লেয়ার যদি আপনার থাকে, লেয়ার যদি আপনার থাকে, ওই একটা লেয়ার হলে আপনার সবগুলো সিকিউর হয়ে গেল, সোজা না? তারপরে হচ্ছে কি, হচ্ছে আপনার যদি আপনার এখানে লগইং এর যে বিষয়গুলো, একটু আগে যে লগইং নিয়ে আলোচনা করলাম, থ্রটলিং নিয়ে আলোচনা করলাম, মনে আছে না? সো ধরেন আপনি লগইং করবেন, সো লগইংটাকে আপনি এখানে সেন্ট্রাল করে ফেলতে পারেন। তারপরে হচ্ছে কি, আপনার ওই এপিআই যদি কোনো মনিটরিং এর ইস্যু থাকে, সেটাকেও সেন্ট্রাল করে ফেলতে পারেন আপনি। হ্যাঁ, সেন্ট্রাল করে ফেলতে পারেন। তারপরে ধরেন 5 নম্বর, যে হচ্ছে ওই যে একটু আগে বললাম না, থ্রটলিং, মনে আছে কোথায় যেন ছিল? আহ, এই যে থ্রটল বা লিমিটিং, এই থ্রটল, থ্রটল করা, ডিডস অ্যাটাক। হ্যাঁ, সো থ্রটলিংটাকেও আপনি এখানে সেন্ট্রাল করে ফেলতে পারতেছেন। নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে ধরেন ওই এপিআইতে হেভি হিট আসতেছে, অনেক অনেক হাই ট্রাফিক ভলিউম টলিউম অনেক কিছু ইউজ করে। হ্যাঁ, সেক্ষেত্রে তো ওই যে লোড ব্যালেন্সার দরকার হবে। হ্যাঁ, আমি এখানে লিখে ফেলি, লোড ব্যালেন্সিং। সো এই ক্ষেত্রে এপিআই গেটওয়ে ইউজ করলে আপনি এই সুবিধাগুলো পাবেন, বুঝছেন? সো আই উইল সাজেস্ট ইউ, যদি আপনি পারেন, গো ফর এপিআই গেটওয়ে। ইফ ইউ ওয়ান্ট টু গো ফর মাইক্রো সার্ভিস, গো ফর এপিআই গেটওয়ে। তার এই সুবিধাগুলো আপনি পাবেন, এটা আপনার জন্য একটা ভালো প্র্যাকটিস হবে লং টার্ম। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। এই কোশ্চেনের মধ্য দিয়ে আমি আশা করি যে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারেরও বেসিক আইডিয়াটা আপনারা পেয়ে গেছেন, সেই সাথে ভাইয়ের প্রশ্নের অ্যান্সারটাও ভাইয়া পেয়ে গেছেন। আর এমডি ভাই, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। নেক্সট, এনিওয়ান, এনি কোশ্চেন? না, আমাদের এই কোর্সের ভিতরে আমরা মাইক্রো সার্ভিসের অ্যাডভান্স কোনো কিছু দেখাচ্ছি না। হ্যাঁ, মাইক্রো সার্ভিস কিভাবে বানায় একটা আর্কিটেকচারাল আলোচনা করে দেওয়া যেতে পারে, আমরা অ্যাডভান্স মাইক্রো সার্ভিস দেখাচ্ছি না আমাদের কোর্সের ভিতরে। রেস্ট এপিআই কিভাবে ডেভেলপ করতে হয় আমাদের কোর্সের ভিতরে আমরা সেটা দেখাচ্ছি। নেক্সট কোশ্চেন প্লিজ। না, আমাদের ওয়েব সকেট নিয়েও প্রজেক্ট নাই। আপনারা করতে পারেন কি,
ইন্টারেক্টিভ কেয়ারের যে ল্যান্ডিং পেজ, ওই ল্যান্ডিং পেজটা আরেকবার দেখে নিতে পারেন। আছেন ইন্টারেক্টিভ কেয়ারসের আপু আছেন? ভাইয়া আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। ওকে, ওকে, ওকে। আই থিঙ্ক এই যে আরো ছোট ছোট প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো আপনিও দিতে পারেন। দ্যাট উইল বি মোর ইফেক্টিভ। হ্যাঁ, কারণ আর আমরা জি অনেক ভাইয়া সময়, আমরা হ্যাঁ, এই যে আমি একেবারে নতুন কিনা পারবো কিনা, সো আই থিঙ্ক এই প্রশ্নগুলোর উত্তর ছোট ছোট আপনিও দিতে পারেন। তাহলে আরো লার্নারদের জন্য বুঝতে সুবিধা হবে। জি ভাইয়া আমি কোয়েশ্চেন্স গুলো চ্যাট বক্সে রিপ্লাই করেছি। হ্যাঁ, যেগুলো ছোট ছোট প্রশ্ন, কমন প্রশ্ন, যেগুলো কমন প্রশ্ন, হ্যাঁ, আই থিঙ্ক প্লিজ ক্যারি দ্য কমন কোশ্চেন। কারণ এই কমন কোশ্চেনগুলো আমাদের মুখ থেকে তো লার্নার অনেকবার শুনেছে। আই থিঙ্ক যে আপনাদের মুখ থেকে শুনলে আরেকটু আশ্বস্ত হবে যে বিগিনার আমি পারবো কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করা দরকার। আপনি যত ঘন্টা পারেন তত ঘন্টায় পড়াশোনা করবেন, এটা হলো নাম্বার ওয়ান, বুঝছেন? আর নাম্বার টু হচ্ছে আপনি যদি স্পেসিফিক ভাবে চিন্তা করেন যে কত ঘন্টা পড়াশোনা করব, তাহলে আমি বলবো যে প্রতিদিন 3-4 ঘন্টা পড়াশোনা করেন মন দিয়ে। আর যারা আপনার বিগিনার, তারাও ইনশাল্লাহ পারবেন। আর হচ্ছে ফিরোজ কবির বলেছেন ভিউজেস কতটুকু থাকবে। ভিউজেস কিন্তু খুব সোজা, বুঝছেন? সে আমি যদি টানা 4-5 ঘন্টা আপনাকে ভিউজেস পড়াই, ভিউজেস কমপ্লিট হয়ে যায়। ভিউজেস কঠিন কোনো বিষয় না, সোজা। ভিউজেস এর জিনিসপত্র অনেক বেশি না, কিন্তু ছোট। 4-5 ঘন্টা টানা লেকচার দিলে ভিউজেস শেষ হয়ে যাবে, বুঝছেন? আহ মেহেদি হাসান ভাই বলেছেন লারাভেল অ্যাডভান্স শেখানো হবে কিনা। হ্যাঁ, আমরা এই কোর্সের ভিতরে লারাভেলে বেশ কিছু অ্যাডভান্স ফিচার শিখছি। আপনারা একটা কাজ করবেন, আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে, আমি এই জায়গায় যাই, কোথায় যেন ছিলাম, এই জায়গায় ছিলাম না, ইন্টারেক্টিভ কেয়ার ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে একটা পিডিএফ আছে। হ্যাঁ, ওই পিডিএফটার মধ্যে আমাদের কোর্সের যে সামারিটা, ওই সামারিটা এখানে লেখা আছে। এখানে এখানে যাই, আহ, এই যে, এই যে কোর্স আউটলাইন, হ্যাঁ, এখানে লগ ইন করতে বলতেছে। এই যে এই পিডিএফটা, আপনি দেখবেন এই পিডিএফ এর ভিতরে সামারি লেখা আছে। সবগুলো ধরে ধরে লিখলে তো অনেক লম্বা হয়ে যাবে। একটা সামারি এর মধ্যে লেখা আছে, হ্যাঁ। এই সামারিটা দেখলে আপনারা বুঝে যাবেন যে হচ্ছে এর মধ্যে কি 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 আছে। আপু আমাদের অডিয়েন্সদেরকে সামারিটা দিয়ে দিয়েন, হ্যাঁ। সার্টেনলি আমি আমাদের কোর্স আউটলাইনটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই সামারিটা দিয়ে দিয়েন। এই সামারিটা দিলে এখান থেকে লার্নাররা আরও জানতে পারবে অনেক টপিক। এখানে সুন্দর করে একটা সামারি লেখা আছে, একটা ছোট্ট করে একটা সামারি লেখা আছে। আমাদের প্রজেক্টে কোন ডাটাবেস ব্যবহার হবে? আমাদের প্রজেক্টে আমরা এসকিউএল ডেটাবেস ব্যবহার করব। আহ, মাহবুবুল আলম ভাই বলেছেন ভাইয়া ক্লাস করানোর স্টাইলটা খুব চমৎকার, থ্যাংক ইউ। আমি আশা করি আজকের সেশন থেকে একদম যে আমি সব কাভার করে ফেলতে পারছি এটা না। একটা ক্লাসে তো সব কাভার করে ফেলা আসলে দ্যাট ইজ সো টাফ। বাট আমি চেষ্টা করেছি ছোট 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 যে ইনস অ্যান্ড আউটস গুলো আছে সেগুলো আপনাদেরকে ধরিয়ে দিতে, যারা আপনারা অলরেডি লারাবেলে কাজ করছেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আশা করি চ্যাট বক্সের প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে পেরেছি। এনিওয়ান এনি আনাদার কোশ্চেন প্লিজ? নতুনরা পারবেন ভাই, নতুনরাও পারবেন। দেখেন, আপনি নতুন হন পুরাতন হন, আপনাকে কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে, তাই না? কোথাও না কোথাও থেকে তো আপনাকে শুরু করতে হবে। আপনি কোথাও না কোথাও থেকে শুরুটা তো করেন, বুঝছেন? আহ আরেকজন বলেছেন রিয়েক্ট পারি, এখন এপিআই এর জন্য লারাবেল কেমন হবে, ভালো হবে। মাইক্রো সার্ভিসে কি কি চ্যালেঞ্জ থাকে? মাইক্রো সার্ভিসে চ্যালেঞ্জ যেটা থাকে, আহ মাইক্রো সার্ভিসে কি কি চ্যালেঞ্জ থাকে বলেন তো? আমি তো, যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে চ্যালেঞ্জ নাই। আর আপনি যদি ম্যানেজ করতে না পারেন, হ্যাঁ, যে হচ্ছে আপনি ম্যানেজ করতে পারতেছেন না, তাহলে আপনার জন্য মাইক্রো সার্ভিস খুবই বাজে অভিজ্ঞতা হবে আপনার। সোহেল ভাই, আপনি যদি এভাবে আমরা আপনাকে বলি যে হচ্ছে আপনার আহ, আপনি যদি একটু ক্রিটিসিজম করেন যে হচ্ছে মাইক্রো সার্ভিসের যে হচ্ছে আপনার ডিসঅ্যাডভান্টেজেস কি কি হবে, হ্যাঁ। নাম্বার ওয়ান ডিসঅ্যাডভান্টেজেস যেটা হবে সেটা হচ্ছে এই যে এপিআই গেটওয়ে নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। এখন ধরেন এই এপিআই গেটওয়েটা আপনি আহ, ঠিকভাবে
ম্যানেজ করতে পারলেন না। হ্যাঁ, সো এপিআই গেটওয়েটা যদি ঠিক করে ম্যানেজ না করেন, ওই একটা এপিআই গেটওয়ের কারণে হচ্ছে কি আপনার সবগুলাই কিন্তু ওখানে মাইরে খাচ্ছে। সিকিউরিটি, এই যে একটু আগে যেটা বললাম, সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট, এইখানে মনে করেন সমস্যা হয়ে গেল। তো চারটা এপিআই থাকলে চারটাতেই সমস্যা। সেন্ট্রাল লগিং, সেন্ট্রাল মনিটরিং, একটাতে সমস্যা হলে সবগুলোতেই সমস্যা। এখানে যদি আমি একটু বলি, আমি যেটা ফেস করি, নাম্বার ওয়ান যদি আমি বলি যে হচ্ছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। হ্যাঁ, যে কি কি চ্যালেঞ্জ লাগে। নাম্বার ওয়ান হচ্ছে মাইক্রো সার্ভিস ইজ নট ফর বিগিনার। মাইক্রো সার্ভিস বিগিনারদের জন্য না, মিড লেভেল যারা আছে তাদের জন্যও না, মাইক্রো সার্ভিস একটু অ্যাডভান্স লেভেলের বিষয়। তো দেখা যাচ্ছে যে সব ডেভেলপাররা তো হচ্ছে আহ, কি জানি বললাম, সরি, সব ডেভেলপাররা কিন্তু অ্যাডভান্স হয় না। সব ডেভেলপারদের মাথায় তো সমান বুদ্ধি শুদ্ধি থাকে না। ধরেন আপনার টিমে 10 জন আছে, কারো মাথায় একটু বুদ্ধি কম আর কারো মাথায় একটু বুদ্ধি বেশি। তো যে একটু বেশি এক্সপার্ট সে অনেক আগায় যায়, আর যে একটু লেস এক্সপার্ট সে দেখা যায় মাইক্রো সার্ভিসে ও পিছায় যায়। কারণ মাইক্রো সার্ভিস আর্কিটেকচার is complex. That is actually complex. That is complex. Microservice is totally a complex structure, যেটা আপনার একটা ইজি জিনিসকে কমপ্লেক্স করে দিতে পারে। যেটা হবে কি, হুট করে একটা ডেভেলপার দেখে বোঝার যে এই বুদ্ধিটা, ওই বুদ্ধি থাকবে না, তাকে বুঝাই দিতে হবে। তারপরে হচ্ছে লাইভে ডেপ্লয় করা। আমরা বলি না লাইভে ডেপ্লয় করব আমরা অ্যাপ্লিকেশন, লাইভে ডেপ্লয়, লাইভে ডেপ্লয় করা নিয়ে এখানে একটা হ্যাসেল আছে, প্রচুর হ্যাসেল। আপনার হচ্ছে ধরেন আপনার আহ আলাদা আলাদা যদি পাইপলাইন হয়, মাল্টিপুল সিআইসিডি পাইপলাইন হলে মাল্টিপুল জায়গাতে বারবার বারবার একাধিক একাধিক জায়গায় ব্লা ব্লা ডিপ্লয় করা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার টেস্টিং, ডিবাগিং, মাইক্রো সার্ভিসে এগুলো চ্যালেঞ্জিং, এগুলো চ্যালেঞ্জিং বিষয়। ধরেন আপনি টেস্ট করতে যাচ্ছেন, ডিবাগিং করতে যাচ্ছেন, তখন এখানে একটা হিউজ চ্যালেঞ্জ হবে। আর মাইক্রো সার্ভিসে কিন্তু আপনার সার্ভার কস্ট বাড়বে, এখানে সার্ভার কস্ট কমার কোনো চান্স নাই, সার্ভার কস্ট মে ইনক্রিজ। সার্ভার কস্ট যদি এখানে বেড়ে যায়, এটা আপনার জন্য খুবই বাজে একটা কাজ হবে। তারপরে হবে কি, মাইক্রো সার্ভিসে ওই যে খুচরা খুচরা প্রজেক্ট হবে, তো যে হচ্ছে টু মাচ স্মল প্রজেক্টস, প্রজেক্টস, স্মল প্রজেক্ট, অনেক বেশি স্মল প্রজেক্ট হলে কি হয়, একটা একটা ওভারহেড তৈরি হয় না। এই চ্যালেঞ্জগুলো মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করলে আপনার ফেস করবেন। এছাড়া যদি আপনি টিম নিয়ে কাজ করেন, ধরেন ওই যে বললাম না একটু আগে, যে 10 জন যদি একসাথে কাজ করেন, আপনি 10 জন তো সমান বুদ্ধি শুদ্ধি মাথায় থাকবে না, কারো একটু বুদ্ধি কম হবে, কারো একটু বেশি হবে। সো সেক্ষেত্রে কোলেবোরেশনের যে প্রবলেম, কোলে কোলেবোরেশন কোলেবোরেশন প্রবলেম হতে পারে। আপনি মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করলে এই চ্যালেঞ্জগুলো ফেস করবেন। আচ্ছা, তারপরে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, মাইক্রো সার্ভিসে আপনি কিভাবে অথেন্টিকেশন সিস্টেম ক্রিয়েট করবেন। তাহলে অথ ইন মাইক্রো সার্ভিস, নাম্বার ওয়ান, মাইক্রো সার্ভিসে যখন আপনি অথেন্টিকেশন করবেন, আপনি একটা এপিআই গেটওয়ে বানাবেন। আপনারা অনেকে বিগিনার আছেন, কঠিন লাগবে, তাই আমি এত ডিপ আলোচনায় যাচ্ছি না। একটা এপিআই গেটওয়ে বানালেন আপনি, এপিআই গেটওয়েতে আপনি করবেন কি, এখানে একটা সেন্ট্রালাইজ, হ্যাঁ, এখানে আপনি একটা সেন্ট্রাল, এখানে আমি বলছি সেন্ট্রালাইজড অথ, এখানে আপনি সেন্ট্রালাইজ অথেন্টিকেশন ইউজ করতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে হচ্ছে আপনি ডিসেন্ট্রালাইজড অথেন্টিকেশন সিস্টেম ইউজ করবেন, সেক্ষেত্রে এপিআই গেটওয়েতে না করে আলাদা আলাদা করে করে আপনি জেডাব্লিউটি টোকেন যেটা আছে, জেডাব্লিউটি টোকেন ইউজ করতে পারেন, ডিসেন্ট্রালাইজ অথেন্টিকেশন সিস্টেম আপনি ইউজ করতে পারেন। অথবা ওই যে আহ, ওটাকে কি বলে, অথ 2.0, ডট 2.0 ইউজ করতে পারেন আপনি ওখানে। তারপরে হচ্ছে আপনার আপনি সেশন দিয়েও কিন্তু মাইক্রো সার্ভিসে আপনি লারাবেলে, বিশেষ করে লারাবেলে আমি যদি বলি, লারাবেলে, লারাবেলের যে সেশন আছে সেশন ইউজ করেও আপনি অথেন্টিকেশন এখানে করতে পারেন। বুঝছেন? আরেকটা অথেন্টিকেশন আছে যেটা একটু ক্রিটিক্যাল হবে আপনার জন্য, সেটা হচ্ছে আপনার ইন্টারনাল কমিউনিকেশনের জন্য। হ্যাঁ, ইন্টারনাল
কমিউনিকেশন, কমিউনিকেশন, ইন্টারনাল কমিউনিকেশনের জন্য আপনি সার্ভিস টু সার্ভিস আপনার অথেন্টিকেশনের প্রয়োজন হতে পারে। সো এই বিষয়গুলা নিয়ে আপনি কাজ করতে পারেন। তবে এইখানে মাইক্রো সার্ভিসে যে ডাব্লিউটি টোকেনটা আমি বলবো দ্যাট ইজ গুড, মানে যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ, হ্যাঁ, এটাকে বলবো গুড, দ্যাট ইজ গুড। সবগুলোই গুড, এটাও গুড, এটা বেশি গুড একটু, আমার কাছে এটা গুড মনে হয় বেশি, অথেন্টিকেশনটাকে ডিসেন্ট্রালাইজ করে ফেলা, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর দিস সেশন। আশা করি এই সেশন থেকে আপনারা যারা একেবারে বিগিনার আছেন তারা অনেক কঠিন কঠিন শব্দ শুনছেন, যারা মিড লেভেলে আছেন তারা বুঝে গেছেন যে কি করতে হবে, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারাও কিছু ইনস অ্যান্ড আউটস পেয়ে গেছেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ওয়েবিনারে, নতুন কোনো সেশনে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শোনা যাচ্ছে না আপনার কথা? আই এম সো সরি, আই হোপ এখন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে আমাদের এত সুন্দর করে আমাদের ওয়েবিনারটা নেওয়ার জন্য আর সবার কোয়েশ্চেন গুলো এত পেশেন্টলি অ্যান্সার করার জন্য। আই হোপ আমাদের সবারই কিছু না কিছু শিখেছি আমরা আজকে। এবং যদি আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আমি আবার একটু বলি, আমাদের ফুল স্ট্যাক লারাভেল ক্যারিয়ার পাথ দ্যাটস টু উইথ পিএইচপি, ভিউজিএস এন্ড এআই স্টার্ট হচ্ছে এট 7,000 টাকা। আপনারা যদি আজকে আমাদের ওয়েবিনারে জয়েন করার পরে আমাদের নাম্বারে যোগাযোগ করেন তাহলে ডেফিনেটলি আপনারা একটা কুপন কোড পাবেন। সৈকত ভাইয়া আপনার সাথে যোগাযোগ করলেই হবে। এবং আপনারা আমাদের ক্যারিয়ার পাথে 100টার উপর ফ্রি রেকর্ডেড ক্লাসেস পাচ্ছেন, 60টার উপর লাইভ ক্লাসেস পাচ্ছেন, 15টার উপর প্রজেক্টস পাচ্ছেন, কনসেপচুয়াল ক্লাসেস পাচ্ছেন, সাথে সাপোর্ট সেশন গুলোও পাচ্ছেন। সাপোর্ট সেশন আমাদের ডেইলি হয়ে থাকে। আপনারা আমাদের এই ক্যারিয়ার পাথের মধ্যে মক ইন্টারভিউ সেশন, তারপর লারাবেলের গাইডলাইন্স এবং অ্যাসাইনমেন্ট সবই পাচ্ছেন। আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। এবং আমি আপনাদের জন্য আমাদের আজকের ওয়েবিনারের রিসোর্সেস এর জন্য একটা একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি। কাইন্ডলি আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন যদি আপনারা আমাদের আজকের ওয়েবিনার রেকর্ডিংটা পেয়ে থাকেন এবং আমাদের ডিসকাউন্টটাও যদি পেয়ে ইন্টারেস্টেড। আমরা আজকে আর জন্য আর এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বলছি ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ।